সবাইকে ভূত কাহিনীর এপিসোড 13-তে স্বাগতম। তো সরাসরি চলে যাচ্ছে ঘটনায়। এই ঘটনাটি সংযুক্ত সৌদি আরবিয়ার ঘটনা, মানে সৌদি আরবের ঘটনা। এখানে মিরাজ ভাই এবং ইদ্রিস গাজী এই দুই ভাইয়ের একটা বীভৎস কাহিনী ঘটে যায় জিনের সাথে। তো মিরাজ ভাই 20 বছর ধরে সংযুক্ত সৌদি আরবিয়ার বিভিন্ন স্টেটে বড় লরিটা চালাচ্ছেন আর কি। বড় যে লরি থাকে এক স্টেট থেকে এক স্টেটে অনেক চাকার, 28 চাকা 16 চাকা, এই গাড়িটা উনি চালাচ্ছেন 20 বছর ধরে। বিভিন্ন স্টেটে উনি মালামাল নিয়ে যান। তো ওনার যে কপিল, ওনার যে মালিক, ওনার সাথে মিরাজ ভাইয়ের সম্পর্ক খুবই ভালো। তো মিরাজ ভাই এই মরুভূমির বিভিন্ন দুর্গম অঞ্চল দিয়ে উনি যান। ওনার বিভিন্ন ধরনের ভৌতিক অভিজ্ঞতা ওনার আছে আর কি, ওনার হয় আর কি। তো ওনার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সহকারী হিসেবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, এরকম বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ কাজ করছেন। তো সবার সাথেই ওনার খুব দারুণ একটা সম্পর্ক হয়েছিল। তা এখন বর্তমানে নতুন করে আসছে হচ্ছে ইদ্রিস গাজী। উনি সহকারী হিসেবে আসছেন। তো কপিল ওনাকে নিয়োগ দিয়েছেন মিরাজ ভাইয়ের সাথে। তো মিরাজ ভাই মোটামুটি ওনাকে নিয়ম টিয়ম জানাই দিতেছেন, কিভাবে কি চলতে হয় না চলতে হয়, কিভাবে থাকতে হয়, কোথায় থাকতে হবে, কেমনে থাকতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে মালামাল লোড আনলোড করতে হয়, কোথায় থামতে হবে, কোথায় কি করতে হবে, সব কিছু হাতে ধরে উনি শিখায় দেন, সব বুঝাই টুঝাই দেন। তো একদিন হঠাৎ কফিল ওনাকে জানালো যে বড় একটা অর্ডার পাইছে। তো এখান থেকে প্রায় অনেক দূরে, প্রায় 1000 কিলোর উপরে চালাইতে হবে। তো উনি সৌদি আরবিয়ার এক স্টেট থেকে এক স্টেটে চলে যাচ্ছেন। সঙ্গত কারণে স্টেটের আসলে নাম নেওয়া যাচ্ছে না। তো সব কিছুই ঠিকঠাক আছে। তো ওনারা বুঝাই দিয়েছেন যে এই সময়ের মধ্যে এই মালটা মিরাজ ভাই এবং ইদ্রিস গাজী যেন ওই কোম্পানিটা যেন বোঝাই দেয়, আনলোড করে যেন উনি যেন আবার অন্য একটা মালামাল আছে সেটা যেন লোড করে যেন ওনার মূল কর্মস্থানে যেন নিয়ে আসেন। তো লোকেশন টোকেশন সব দেওয়া আছে, কোঅর্ডিনেশন সব ঠিকঠাক। তো ওরা একদম গাড়িরে চেক টেক করলো, বড় লরি একদম সব হাওয়া টাওয়া সব চেক করলো, সব চেক টেক করে যেদিন রওনা দিবেন তার আগে আর কি ফুয়েল টুয়েল সব সুন্দর মতো নিল। তো নেওয়ার পরে মিরাজ ভাই বিসমিল্লাহ করে রওনা দিলেন। তো সাথে খাওয়া দাওয়া নিয়ে নিছেন অনেক। তো ওই সময় আসলে ওনার ওই জায়গার এনভায়রনমেন্টটা মানে বেশ প্রতিকূল ছিল, খারাপ হয়েছিল আর কি। মরুঝড় অনেক বেশি উঠতেছিল ওই সিজনটায়। তো প্রায় মরুঝড়ের কবলে আসলে মিরাজ ভাই পড়ছেন এবং প্রায় মরুঝড়ের কবলে সবাইকেই পড়তে হয়। তো তখন আসলে অনেকে লরি চালান, আবার অনেকে আসলে নিরাপদ আশ্রয়ে গিয়ে থাকেন, বা অনেকে আসলে মরুভূমির মধ্যখানে হয়ে থাকলে গাড়িটারে আসলে পার্ক করে ওয়েট করেন ঝড়টা থামার জন্য। ওই তখন গাড়ির ভিতরেই ওরা আসলে অপেক্ষা করে। তো গাড়ির ভিতরে থাকলে কোনো বিপদ নাই, কিন্তু বাইর হইলেই আসলে বালু আর বালু, প্রচণ্ড ঝড়, সব চিরে ফেলবে এবং নাকে মুখে ঢুকে মানুষের মৃত্যু পর্যন্ত হয়। এ তো অনেক মানুষ মারা গেছে। তো মিরাজ ভাই আর ইদ্রিস গাজী রওনা দিলেন। তো ওনারা খুব হাসি খুশিভাবেই গল্প করতেছেন, সব কথাবার্তা বলতেছেন। ইদ্রিস গাজী বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে দেশের, মিরাজ ভাই কথা বলতেছেন সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের কথা, বিভিন্ন জায়গার কথা, বিভিন্ন খাওয়ারের কথা, মজার মজার। তো দুজনের মোটামুটি একটা সম্পর্ক হয়। দারুণ, অল্প একদিনের মধ্যে বেশ মিশে যান দুজন। মিরাজ ভাইও খুব মিশুকে মানুষ, দেখলেন ইদ্রিস গাজীও খুবই মিশুকে মানুষ। তো ভালো। কিন্তু ইদ্রিস গাজী নতুন আসার কারণে এই লাইনের আসলে অনেক গোপন জিনিসগুলো এখনও আসলে উনি খেয়াল করতে পারেন নাই। অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, হ্যাঁ, প্যারানর্মাল চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, অতি প্রাকৃতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এটা সম্বন্ধে ইদ্রিস গাজীর কোনো ধারণা নেই। তো ইদ্রিস গাজীরা মিরাজ ভাই বলছেন, তো দেখো ইদ্রিস, এটা তো মরুভূমি, এই মরুভূমির বিশাল বিশাল জায়গায় অনেক ধরনের রহস্যময় জিনিস লুকায় আছে এবং এখানে জিন্নাত আছে। তুমি যদি ঠিকমতো যদি না থাকো, ঠিকমতো যদি চলাফেরা না করো, তাহলে কিন্তু ওরা কিন্তু এসে আক্রমণ করতে পারে এবং তোমাকে পজেস করতে পারে, হ্যাঁ, আসর করতে পারে, এবং এরা খুবই ভয়ানক। মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিত্যক্ত নগর আছে, অনেক নগরে ওরা এরকম পরিত্যক্ত নগরগুলোতে ওরা থাকে। ওইসবের মধ্য দিয়ে আমাদেরকে আসলে লরি চালায় যাইতে হয়, গাড়ি চালায় যেতে হয়। তো
তো তখন আমরা মাঝে মাঝে অনেক জায়গায় থামি। তো আমরা জানি কোথায় আসলে থামতে হবে, তবুও সব জায়গা তো আমরা আসলে চিনি না। আমি 20 বছর ধরে এখানে গাড়ি চালাচ্ছি, কিন্তু আমি অনেক জায়গা চিনি না। অনেক জায়গায় গেলে আমার নতুন নতুন মনে হয়। এত বড় সৌদি আরবিয়া, এটা সম্ভব না এভাবে চেনা। তো তখনও আমাদের ভুল হয়ে যায়, তখনও অনেক ধরনের মানে অতি প্রাকৃতিক জিনিসের সাথে আমাদের আসলে সাক্ষাৎ হয়। তখন আমরা কোনো না কোনোভাবে ওইখান থেকে দোয়া দুরুদ পড়ে বা কোনো না কোনো আশ্রয় প্রার্থী হয়ে আমরা এখান থেকে বের হয়ে আসি। এই ধরনের অনেক ধরনের অভিজ্ঞতা আমার আছে, তুমিও হয়তো সামনে পাবা। তবে আমি না বলা পর্যন্ত, যতক্ষণ আমরা গাড়িতে আসি, ততক্ষণ আমি যে কমান্ড দিব ওইভাবেই তুমি থাকবা, এর বাইরে নিচ থেকে কোনো কিছু করতে যাবে না। তো ভালো কথা। তো ওরা মোটামুটি 200 কিলোর মতো চালালো, 200 কিলোমিটার মতো চালানোর পরে এবার একটা ব্রেক দিল। ব্রেকে মোটামুটি ওরা হাত মুখ ধুইলো, নামাজ টামাজ পড়লো, তো পরে টোরে এবার একটু রেস্ট, ঘুম দিল। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ওরা আবার রওনা দিল। তো ওরা আসলে চলতি পথে আসলে খায় না, গাড়ি চালানো অবস্থায় খায় না, কোথাও না কোথাও আগে রেস্ট দেয়, তারপর ওরা খাওয়া দাওয়া করে। এটাই আসলে মিরাজ ভাইয়ের নিয়ম, যে তাড়াহুড়া নয়। কিন্তু মরুঝড় শুরু হয়ে গেছে। এখন মরুঝড় তো আর থামে না। এখান দিয়ে অনেক দূর পর্যন্ত, ওরা ওই রেস্টের পরে অনেক দূর পর্যন্ত চলে গেছে। এটার মধ্যে দিয়ে মরুঝড় মানে বৈরী একটা আবহাওয়া তৈরি হলো মরুঝড় তৈরি হওয়ার কারণে। তো ওরা আসলে দেখছে যে লরিটারে একটু আস্তে আস্তে চালায় যাক। মিরাজ ভাই চিন্তা করলো যে এখন তো আর ব্রেক দেওয়ার সময় নাই, তাহলে টাইমিং মেলাতে পারবো না, আস্তে আস্তে চালায় যায়। তো মিরাজ ভাই আস্তে আস্তে চালায় গেল। তো এখান দিয়ে দেখা গেলো বেলা শেষ হয়ে গেল। ইদ্রিস গাজী নতুন মানুষ, ওনার অ্যাসিডিটির প্রবলেম আছে, ওনার অ্যাসিড ফর্ম করা শুরু হলো। তো উনি মিরাজ ভাইরে বললেন যে ওস্তাদ, যে খিদা লেগে গেছে, এখন কি করব? ঠিক আছে। এবার মিরাজ ভাই বললেন যে ঠিক আছে, তোমার যেহেতু খিদা লাগছে, খাওয়ারও সময় হয়ে গেছে, আমার তো চালাইতে হবে, ঠিক আছে, তুমি ওইখানে ওই বিরিয়ানির প্যাকেট আছে, ওইটা নাও, ওইটা নিয়ে। তো ওরা ওই একটা জায়গায় দাঁড়াইলো, ওইখানের অঞ্চল থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে নিল আর কি। তো ওই বিরিয়ানির প্যাকেটটাই বলছে ঠিক আছে, তুমি খুলে খাওয়া শুরু করো, তবে দেখিও হাড়টার কিন্তু বাইরে ফেলাইও না, ঠিক আছে, সমস্যা আছে। তো এই দৃশ্যটি একটু চোখ মানে একটু কুচকে চিন্তা করে যে ঘটনা কি, সব তো বাইরেই ফেলাবো, কোথায় আর এগুলো জমা রাখবো, গাড়ির মধ্যে কেন জমা রাখবো? তো ওই যে পিছনে চলে গেছেন, লরির পিছনে জায়গা থাকে ঘুমানোর জন্যে, থাকার জন্যে। তো ওইখানে বসে বসে উনি খাচ্ছেন, মজা করে বিরিয়ানির প্যাকেট খুললেন, খাচ্ছেন। এই দিক দিয়ে তো মরুঝড় শুরু হয়ে গেল, প্রচণ্ড মরুঝড় শুরু হয়ে গেল। তো এটার মধ্যে দিয়ে মিরাজ ভাইও গাড়ি চালাইতেছেন। তো ইদ্রির কাছে খাওয়া টাওয়া শেষ করে প্যাকেট হাড়টার খুব ভালো মতো খেয়ে চুষে করলো কি, জানলাটা একটু খুলে বাইরে ফেলে দিল। মিরাজ ভাই একদম হকচকে তুই গেল, এই জানলা খুলতেছে কেন, বালু ঢুকতেছে, এই তুমি কি ফালাও, এই দৃশ্য কী ফালাইতেছ, এই খাওয়ার এটো টেটো এইগুলা ঝুটা খাওয়ার এগুলা ফালাইও না, হ্যাঁ, উচ্ছিষ্ট এই খাবারগুলো ফালাইও না, এগুলো ফালাইও না, এখানে ফালায় না, এটা নিয়ম নাই, সমস্যা হবে। তো ততক্ষণে ইদ্রিস গাজী প্যাকেট ফালাই দিছেন। মিরাজ ভাই তো মানে বলছেন যে চিন্তা করছেন যে আজকে খবর আছে, যে এটা কি করলো, যে আল্লাহ মাফ করুক, যে খারাপ কিছু যেন না হয়ে যায়। এমনি মরুঝড় শুরু হয়ে গেল। উনি এই আরও আধা ঘন্টা একটু করে চালাইলেন, দেখেন যে মোটর করে বিভিন্ন জায়গায় সমস্যা হইতেছে। তারপর অনেক নুড়ি পাথর এসে গ্লাসে ধাক্কা দিতেছে, বালু এসে ধাক্কা দিতেছে, নুড়ি পাথর ভাঙতেছে, টায়ার পিছলে যেতেছে, টায়ারের মধ্যে পড়ে মোটর শব্দ হইতেছে, ছিটকে যেতেছে। সব কিছু মিলায় মিরাজ ভাই একটু হকচকিত অবস্থায় চলে গেলেন, যে সব পরিস্থিতি দেখে তো খারাপ মনে হইতেছে, আজকে তো নসিব খারাপ আছে, কি যে হয়, টায়ার পাংচার না হইলে হয়। তো উনি আরও চালাইলেন কিছুক্ষণ। এটার মধ্যে দিয়ে হইলো কি, একটা টায়ার মানে বিকট শব্দে বাস্ট হইলো। তো মিরাজ ভাই তো বললেন জয়, আজকে গেছি। তো উনি কোনো রকমে গাড়িটা কন্ট্রোল করে আস্তে সাইডে পার করলেন। এখান দিয়ে ঝড় চলতেছে, ঝড় তো থামে নাই। তো আরও 1-1.5 ঘন্টা ওরা ওয়েট করলেন সাইডে পার করার পরে তো এবার ঝড় থামলো। তো মিরাজ ভাই বের হইলেন, ইদ্রিস গাজীরে বললেন, এই ইদ্রিস বাইর হও,
টায়ার পাল্টাইতে হবে, হ্যাঁ, চেঞ্জ করতে হবে। তো এবার ওরা টায়ার চেঞ্জ করলো অনেক সময় নিয়ে। ইদ্রিস গাজীর এই প্রথমবার টায়ার চেঞ্জ করা, ওনারে শিখাই দিল মিরাজ ভাইয়ে। তো উনি এগুলা সব দেখলেন। প্রথমবারেই তো আর সব কিছু শিখে ফেলা যায় না, আস্তে আস্তে দেখতে হয়, অভিজ্ঞতা নিতে হয়, অনেকবার চেঞ্জ করতে হয়, তারপর মানুষ আসলে পাকা হয় একটা কাজে। তো ইদ্রিস গাজী বললো যে মিরাজ ভাই, খাওয়াটাও তো খাইছি, কিন্তু হাতটা তো ভালো মতো ধুইতে পারি নাই, আর একটু ওয়াশরুমও চাপ দিছে, এখন কি করব এই মরুভূমির মধ্যে, কেমনে কি? এবার মিরাজ ভাই পড়লেন তো একটা বিপদে, কয় ইদ্রিস, তোমার নিয়ে এমনি ঝামেলায় পড়ছি আমি, তুমি এমনি খাওয়া দাওয়া এখানে নিয়ম কানুন কোনো কিছু তুমি জানো না, নতুন আসছো, তোমারে বলছি আমার কথা মতো চলার জন্য, তুমি প্যাকেট খাওয়া দাওয়া খেয়ে হাঁটটা সব প্যাকেট সব ফালাই দিছ। ইদ্রিস, তুমি যথেষ্ট পরিমাণে ঝামেলা পাকাইতেছো, তুমি এখানে নিয়ম কানুন কোনো কিছু জানো না, যেমনে সামনে এখানে চলতে পারবা না। এখন তুমি বলতেছো যে তোমার এখানে এই মরুভূমির মধ্যে তোমার হঠাৎ তোমার টয়লেট পাইছে, এখন কি করি? এরপরে তুমি খাওয়া দাওয়া খাইটায় মানা করছি এখানে ফালাইতে না, তুমি ফালাই দিছো বাইরে, এখানে অনেক নিয়ম কানুন আছে, যেমনি সামনে কাজ করা যায় না। তো ঠিক আছে ইদ্রিস, তুমি যেহেতু বলছো তোমার মানে টয়লেট পাইছে, চাপ পাইছে, ঠিক আছে, ওই এখন কি আর করবা, এখান থেকে ওই টিস্যু নাও এবং ওই সামনে চলে যাও, সামনে গিয়ে তুমি তোমার কাজ সেরে তারপর চলে আসো। তবে দেখো বেশি দূরে যাও না, কারণ এই অন্ধকারের মধ্যে বেশি দূর গেলে দেখা যাবে না, এমনি তার আলোতে যতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে, বেশি দূরে যাও না, ঠিক আছে, ডাক দিলে চলে এসো। তো ইদ্রিস আর কি করলো, কি আর করবে অগত্যা। তো উনি চলে গেলেন ওনার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য সামনে। তো উনি কাজটা সারাইলেন, টারায় এবার পিছনে ঘুরলেন আর দেখলেন যে একটা অবয়ব দাঁড়ায় আছে। তো ও মনে করছে মিরাজ ভাই। তো বলছে, মিরাজ ভাই আপনি কী হয়েছে? কোনো কথাবার্তা বলে না, অবয়ব কোনো ধরনের কথাবার্তা বলে না, কোনো ধরনের সাউন্ড করে না, শুধু হাত দিয়ে ইশারা দিয়ে ডাকছে যে এদিকে আসো। তো ইদ্রিস বলছে যে আপনি কথা বলতেছেন না কেন, কোথায় ডাকতেছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? তো ওই অবয়বটা যে ডাক দিতেছে একদম হুবহু মিরাজ ভাইয়ের মতো, কিন্তু একটু এদিকে আছে। এটা আসলে ইদ্রিস বুঝতেও পারতেছে আবার ধরতেও পারতেছে না, কারণ আবছায়া অন্ধকারের মধ্যে দেখতেছে তারার আলোতে। তো ওরে একটু ইশারা করে ডাকলো, ডাকতে বেশ সামনে নিয়ে গিয়ে এবার অবয়বটা ঘুরে তাকাইলো এবং এটা মাটি থেকে, মানে বালু থেকে, মরুভূমির বালু থেকে একটু উপরের দিকে উঠে যাওয়ার পরে ইদ্রিসের পায়ে থেকে মাটি সরে গেল, ভয় পেয়ে গেছে হঠাৎ করে, যে এটা কী হইলো। তারপর ওই যে জিন্নাতটা এটা খুব গালিগালাজ করলো, চিল্লাচিল্লি করলো এরে, যে এটাতে আরবিতে কথাবার্তা বললো। তো ইদ্রিস কিছু জিনিস বুঝছে যে বলছে যে তুই খাওয়া দাওয়া করে হাড় পর্যন্ত চাবাইটা ফালাই দিছস, কোনো কিছু রাখস নাই আমাদের জন্যে, আবার এখানে এসে এইগুলা করতেছস। তো ইদ্রিস বিকট একটা চিৎকার করে, খুব জোরে একটা চিৎকার করে, যে মিরাজ ভাই বলে চিৎকার করা শুরু করে। এবার দেখে যে ওই যে জিন্নাতটা ওইটা এসে ওর উপরে খুব জোরে একটা ধাক্কা মারে, আর এই ইদ্রিস উড়ে গিয়ে 20-30 হাত উড়ে গিয়ে যায় পড়ে। তো এখান দিয়ে মিরাজ ভাইও দৌড়ায় চলে আসলেন, উনিও খেয়াল করলেন ব্যাপারটা, এসে উনি দোয়া দুরুদ পড়ে উনি গ্যাস লাইট ছিল ওনার কাছে, ওইটা জ্বালাই ফেললেন। ওই অবয়বটা তখন উধাও হয়ে গেছে। তো ইদ্রিসে মোটামুটি কাছে গেলেন, উঠানোর চেষ্টা করলেন, দেখলে ইদ্রিস অজ্ঞান হয়ে আছে, ফেইন্ট হয়ে গেছে। তো উনি পানিটা নিয়ে এনে ইদ্রিসের পানিটা নিয়ে মেরে কোনোভাবে যে ওনারে ওই ইদ্রিসে ঠিক করলেন, তারপর উঠাই লরিতে উঠাইলেন, তারপর কিছু সেবা শুশ্রূষা করে এবার উনি আবার মিরাজ ভাই গাড়ি টান দিলেন, ইদ্রিসের ঘুম পাড়ায় দিলেন। ইদ্রিস মোটামুটি 1 ঘন্টা ঘুমায় উঠলো। এবার মিরাজ ভাই বলছেন যে দেখছো, তোমার আমি মানা করছি, এখন একটা অভিজ্ঞতা হইল তো ইদ্রিস। তো ইদ্রিস কোনো কথা বলে না, ইদ্রিস গাজী চুপচাপ করে থাকে, কয় এটাই মরুভূমি, এখানে কখন কি ঘটে যাবে কোনো কিছু ঠিক নাই। আজকে তুমি জাস্ট আমি থাকাতে এবং আল্লাহর রহমতে তুমি বেঁচে গেছো, নাইলে কিন্তু যে জিন্নাত তোমারে অ্যাটাক করছিল ওটা কিন্তু তোমারে কিন্তু নিয়ে যাইতো বা একদম মেরে ফেলতো, তোমার কিন্তু খবর হয়ে যাইতো কিন্তু।
তো এখান দিয়ে আমিও পড়তাম একটা বিশাল বিপদে। তো এখন থেকে আমি যা যা বলবো ওইভাবে থাকবা। সামনে একটা নগর আছে, ওই নগরে একটা আমার ফ্রেন্ড আছে, হ্যাঁ, ও ফরেস্ট গার্ড টাইপের, ঠিক আছে, ও এইসব ব্যাপার ট্যাপার ভালো বুঝে, ওইখানে নিয়ে তোমার ঝাড়াই টাড়াই আনবো। তো ওই নগরে নিয়ে গেলেন। তো মিরাজ ভাই অনেক দিন থেকে, তো 20 বছর থেকে তো এই জায়গায় আছেন। তো উনি মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক হয়েছে। তো ওইখানেরই লোকাল একজনের সাথে ওনার খুব ভালো সম্পর্ক। উনি হুজুর আর কি ওইখানের এক মসজিদের। তো ওখানার কাছে গিয়ে জানাইলো যে এই ব্যাপারটা হয়েছে মরুভূমিতে ইদ্রিসের এই সমস্যা করছে ইদ্রিসের সাথে। তো উনি ঝাড়ায় টাড়ায় মোটামুটি ঝাড়ি টাড়ি দিলেন, রুকা টুকা করে টরে দিলেন, মোটামুটি বললো যে এখন আর কোনো সমস্যা হবে না, কিন্তু এই ধরনের কাজ আপনি আর কখনো করবেন না, ঠিক আছে? যা খাবেন যা রাখবেন সব নিজের কাছে রাখবেন, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, এগুলো যত্র ফেলা যাবে না, এবং সব জায়গায় আপনি টয়লেট করতে পারবেন না, ঠিক আছে? এটা মরুভূমি, এখানে কখন কী হয় বলা যায় না। আর আমি এটা করে দিলাম, কাজ করে দিলাম, আশা করি আর সামনে কোনো সমস্যা হবে না, তবে আপনি সাবধানে থাকবেন, ঠিক আছে? তো মিরাজ ভাই ওনার থেকে কুশল বিনিময় করে বিদায় নিয়ে চলে গেলেন। তো ইদ্রিস আর মিজান ভাইয়ের সাথে এই যে একটা ভয়াবহ কাহিনী ঘটে গেল, এটাও ওনারা মোটামুটি সারা জীবন মানে মনে রাখলো। মিরাজ ভাইও আসলে এই ধরনের জিনিস, উনি অতিপ্রাকৃতিক জিনিসের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু এরকম চোখের সামনে হঠাৎ দেখেন নাই যে ধাক্কা মারছে একদম দূরে গিয়ে উড়াল দিয়ে যায় পড়ছে ইদ্রিস, এরকম দেখেন নাই। তো উনিও আসলে বেশ ভয় পেয়ে গেছিলেন আর কি। তো ওনারা ওই জায়গায় যেখানে 1000 কিলোমিটার দূরে ওইখানে চলে গেলেন, লোড আনলোড করে আবার ওনারা চলে আসলেন। তো কফিলরে আবার বললেন আর কি এই কাহিনী। তো মিরাজ ভাই বলছেন যে ইদ্রিস তো আসলে এখানে নতুন, ওরে মাফ করে দেন, ওরে আমি শিখায় পড়ায় নিব, আমার কাছেই থাকবে, ঠিকঠাক থাকবে, গোস্তাকি মাফ করেন। তো কফিলও মোটামুটি ওই ইদ্রিসরে বোঝাই দিল, সতর্ক করে দিল নেক্সট টাইম যেন এই ধরনের কোনো কিছু না করে, এই ধরনের কোনো রিপোর্ট যেন না আসে ওর। তো এটি ছিল সৌদি আরবের আসলে একটা জিনের একটা কাহিনী। এর ধরনের সৌদি আরবে জিনের কাহিনী অজস্র আছে, এই ধরনের ব্যাপারগুলো অনেক আছে। তো আমরা পর্যায়ক্রমে সেই ধরনের কাহিনীগুলো আসলে বলবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এবং এই চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ছোট্ট করে। আর যদি ফেসবুক থেকে শুনে থাকেন তো অবশ্যই এই পেজটাকে, ভূতকাহিনী পেজটাকে লাইক করবেন, ফলো করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।